আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এভলিউশন অফ সিমটমস, অর্থাৎ আমরা কি করে ওষুধ নির্বাচন করব, ওষুধের মূল্যায়ন কি করে করব, গ্রেডিং এর মূল্যায়ন কি করে করব, সেই নিয়ে আলোচনার বিষয় ছিল। তা সেই আলোচনার জন্য আজকে আমি একটা ওই কেস টেকিং করেছি। আমি একটা পেশেন্ট দেখেছি, সেই পেশেন্টের হিস্ট্রিগুলো নিয়ে আলোচনা করব। তা আমরা যে পেশেন্টটি দেখেছি, একটি মেয়ে, বয়স তার 18 বছর, এবং মেডিকেল এথিক্স অনুযায়ী আমরা কোনো আলোচনা যখন করি তখন তার পরিচিতিটা দেওয়া নিষেধ, কারণ সমাজে তার একটা পরিচিতি থাকে। তা সেই জন্য আমরা আলোচনার সময় তার নাম ধাম এটা বলবো না, বয়সটা বলবো, মেল ফিমেলটা বলবো। তা কেন বলবো সেটা হচ্ছে এই এজ এবং সেক্সের উপরে অনেক রোগ নির্ভর করে, সেই জন্য আমরা তার নাম ধাম বাদ দিয়ে শুধু বয়স আর সেক্সটা বলবো। তাহলে মেয়েটির বয়স হচ্ছে 18 বছর, ফিমেল, আর বাই কাস্ট হচ্ছে হিন্দু। তার যে অসুবিধাগুলো নিয়ে আমাদের কাছে এসছে, মানে she has been suffering from dust allergy since 4 years। 4 বছর যাবৎ সে একটা ডাস্ট অ্যালার্জিতে ভুগছে। কোন রকম ধুলো বালি নাকে গেলে তার হাঁচি হয়। এর জন্য সে বিভিন্ন রকম ব্লাড টেস্ট করেছে, এবং অ্যালার্জির একটা ব্লাড টেস্ট আছে, সেই টেস্টটা করেছে। তাতে করে কিছু খাবার তার নিষেধ করা ছিল, সেই সমস্তগুলো নিষিদ্ধ যে খাবারগুলো, সেই খাবারগুলো কিন্তু সে খাচ্ছে না বা খায় না। তা সত্ত্বেও কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরেই তার নাক হাঁচি হয়, এবং হাঁচির সঙ্গে নাক দিয়ে প্রচুর পরিমাণে জল নির্গত হয়। আর এই যে হাঁচি টাচিগুলো, এগুলো তার রিলিফ হয় কিসে? রিলিফ হয় ওয়ার্ম অ্যাপ্লিকেশনে, আর অ্যাগ্রাভেশন হয় আফটার রাইজিং ফ্রম দ্য বেড। আফটার রাইজিং ফ্রম দ্য বেড তার অ্যাগ্রাভেশনটা হয়, আর অ্যামিউলেশন বা রিলিফ হয় বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন। আর তার আরেকটা জিনিস আছে, সেটা একটা পিকুলার বলা যাবে, সেটা হচ্ছে তার ঘামটা কম, সোয়েট বা পার্সপিরেশন, স্ক্যান্টি পার্সপিরেশন। আর পার্টিকুলারলি তার ঘামটা হয় সারা শরীরের মধ্যে, শুধু পিঠে। এখানে কিন্তু আমরা একটা আননোন পিকুলার সিমটমস পাচ্ছি। পার্টিকুলার কোনো অঙ্গে, শুধু সেই অঙ্গে ঘাম হয়, এটা কিন্তু আমাদের একটা মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে একটা ইন্ডিকেশন দেয়। তাহলে তার স্ক্যান্টি সোয়েট বা প্রফিউজ অন ব্যাক, পিঠে তার সোয়েটটা বেশি। আর কি আর একটা পিকুলারিটি আছে, সেটা হচ্ছে তার সোয়েটটা শুধু কভার পার্টে হয়, যে অংশটা তার ঢাকা থাকে সেই অংশটাই তার ঘাম হয়, অন্য জায়গায় ঘাম হয় না। তার আর কিছু আনুষঙ্গিক প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে আরো আনুষঙ্গিক কিছু আছে। তা মাইগ্রেন আছে, সাইনাস আছে। আরেকটা বিষয় হচ্ছে she cannot bear
আর্টিফিশিয়াল লাইট। আমরা এটা নিয়ে অনেকবার কম্পারেটিভ মেটেরিয়াল বিভিন্ন মেটেরিয়াল আমরা পড়েছি যে সূর্যের আলো সহ্য হয়, কিন্তু আর্টিফিশিয়াল যে লাইটগুলো, অর্থাৎ যে সমস্ত কৃত্রিম যে লাইট, ইলেকট্রিসিটির যে লাইট, এই লাইটটা সে সহ্য করতে পারে না। আর কি, ক্যান নট বিয়ার নয়েজ, কোন রকম হইচই, গন্ডগোল, চেঁচামেচি সে সহ্য করতে পারে না। আচ্ছা, আরেকটা পিকুলার সিমটমস আছে। সে পিকুলার সিমটমসটা হচ্ছে সে রোদে গেলে তার রোদে খুব কষ্ট হয়, এবং একটা অ্যালার্জি মতো ওঠে। এখানটাও একটা কিন্তু আনকমন পিকুলার সিমটমস আছে। আর হেডেক ফ্রম সানহিট, এইটা মাথার যন্ত্রণা হয়। মাথার যন্ত্রণা কিসের জন্য হয়? রোদে যাওয়ার জন্য তার মাথার যন্ত্রণা হয়। এবার আসা যাক, আমরা বলেছিলাম যে কেস্টিংয়ের মধ্যে আমাদের কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আমাদের নজর দিতে হবে। একটা হচ্ছে মেন্টাল সিমটমস। এই মেন্টাল সিমটমসের সঙ্গে স্লিপ অ্যান্ড ড্রিম রিলেটেড। এটাও কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে তার স্লিপটা হচ্ছে স্লিপ ডিসঅর্ডার হচ্ছে ভালো ঘুম হয় না এবং অনেক রাতে তার ঘুম আছে। আর কি, ড্রিমটা হচ্ছে সে কি স্বপ্ন দেখে ফলেন ডাউন। আর হচ্ছে ঘুমের ঘরে একটা জার্কিং হয়, ঘুমের ঘরে তার হঠাৎ করে সারা শরীর কেঁপে ওঠে। মাইন্ডটা মেমোরি খুব হাই মেমোরি নয়, আবার অ্যাবসেন্ট মাইন্ডেড মেমোরিটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। আর আরেকটা হচ্ছে তার মেন্টালিটি হঠাৎ করে সে রেগে যায়, সাডেন ইরিটেবল হয়ে যায়। আচ্ছা, আমরা স্টুলটা হচ্ছে ইরেগুলার স্টুল আর ইনডাইজেশন, অর্থাৎ পায়খানার মধ্যে অজীর্ণ ভাব থাকে। ইউরিনটা মোটামুটি নর্মাল, কিন্তু আগে তার ইউরিনাল যে ট্র্যাক, সেই ইউরিনাল ট্র্যাকে তার একটা ইনফেকশন হয়েছিল। তার মানে হিস্ট্রি অফ দ্য ইউটিআই, অর্থাৎ ইউরিনাল ট্র্যাক ইনফেকশন। মেন্সটা হচ্ছে ডিলে মেনস্ট্রুয়েশন, এবং ডিলেটা খুব বেশি ডিলে যে তা নয়, মোটামুটি 2 থেকে 4 দিন ডিলে হয়। অর্থাৎ যে তারিখে হওয়ার কথা তার থেকে 2 থেকে 4 দিন পিছিয়ে যায়। আর ফ্লোটা মোটামুটি নর্মাল ফ্লো, রংগুলো যে কালারগুলো ঠিক আছে।
আর লিকোরিয়াটা হচ্ছে যেটা আমরা হোয়াইট ডিসচার্জ বলি, সেই হোয়াইট ডিসচার্জটা পাতলা আর বেশি হয় বিফোর মেন্স, মাসিক হওয়ার আগে তার এই সাদা স্রাবটা বেশি পরিমাণে হয়। এবার আসা যাক ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন। ফুড ডিজায়ার অ্যাভারশনের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে টক খেতে চায় আর ঝাল খেতে চায়। ঝাল খাওয়ার প্রবণতা বেশি আর হচ্ছে টক খাওয়ার প্রবণতা বেশি। আর মাংস খুব একটা খায় না, খুব একটা ভালো লাগে না, দিলে অপছন্দও নেই। অ্যাভারশন, ফুড অ্যাভারশনের ক্ষেত্রে হচ্ছে দুধ একেবারেই অপছন্দ, দুধটা একেবারেই অপছন্দ, মাছ তার খুব একটা প্রিয় না, আর মিষ্টিটা একেবারেই অপছন্দ, আর লবণটা তার অপছন্দ। গ্রেডিং করে যদি বলতে হয় তাহলে ফুড ডিজায়ার ক্ষেত্রে হচ্ছে তার মিট হচ্ছে থার্ড গ্রেডে, আর টক হচ্ছে ফার্স্ট গ্রেডে, ঝালটা হচ্ছে ফার্স্ট গ্রেডে। আর অ্যাভারশনের ক্ষেত্রে, অনিচ্ছার ক্ষেত্রে হচ্ছে দুধটা তার ফার্স্ট গ্রেডে অপছন্দ, মাছটা সেকেন্ড গ্রেডে অপছন্দ, মিষ্টিটা ফার্স্ট গ্রেডে অপছন্দ, আর লবণটা সেকেন্ড গ্রেডে অপছন্দ। এবার হচ্ছে পাস্ট কমপ্লেন। তার পাস্ট যে কমপ্লেনটা, সেই পাস্ট কমপ্লেনের মধ্যে রয়েছে একটা হিস্ট্রি অফ দ্য ফুড পয়জনিং আর ট্রমাটিক ইনজুরি অনেকগুলো। একটা ট্রমাটিক ইনজুরি, তার হাতে একটা মানে আঘাত হয়েছিল, তাতে বোন ফ্র্যাকচার হয়েছিল, বিশেষ করে তার যে ক্লাভিকলের যে বোনটা, যেটা আমরা কলার বোন বলি, সেই ক্লাভিকল বোনটা ভেঙে গিয়েছিল। মাথায় একটা ইনজুরি হিস্ট্রি আছে, মাথায় একটা ইনজুরি হিস্ট্রি আছে। আর মেয়েটি স্কুল লাইফে একটু নাচ টাচ করতো, সে নাচ করতে গিয়ে পায়ে মুচকে যায় এবং সেখানে পায়ের যে নিচে যে হাড়, সেই হাড়টা ডিসলোকেশন হয়ে যায়। অপারেশন, ডাক্তারবাবুরা অপারেশনের কথা বলেছিল, তবে অপারেশন করতে হয়নি, ফিজিওথেরাপি বা আদার্স ট্রিটমেন্ট করে ম্যানেজমেন্টে সে ভালো হয়েছে। তাহলে আরেকটা হিস্ট্রি রয়েছে, এই কোভিড পিরিয়ডে তাদের গোটা ফ্যামিলিতে কোভিড-19 হয়েছিল। মেয়েটির নিজেরও কোভিড-19 হয়েছিল, সেটা ওই 14 দিন আইসোলেটে থাকার পরে এবং বিভিন্ন রকম অ্যালোপ্যাথিক ড্রাগ নেওয়ার ফলে সে ভালো হয়। এবার হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে বাবা বেঁচে আছেন, বাবা হাই ব্লাড প্রেশার, বাবার সুগার আছে, অর্থাৎ তার ডায়াবেটিসের পেশেন্ট, হার্টের ট্রাবল আছে, আর হচ্ছে নার্ভাস ডিসঅর্ডার আছে। আর মা বেঁচে আছেন, মা থাইরয়েড আছে, স্কিন ডিজিজ আছে, অ্যালার্জি আছে। তো এ হলো আমাদের টোটাল যে কেস হিস্ট্রি, পেশেন্টের কেস রেকর্ড। এইটা আমরা ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এইটা থেকে আমাদের নিজের মতো করে বইপত্র পড়ে
দরকার হলে রেপার্টরি ঘেটে রেপার্টরি দেখে আগামী রোববারের মধ্যে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে হবে কি মেডিসিন আপনারা দেবেন, কি মেডিসিন দেবেন এটা আমাকে পাঠাবেন। এবং শুধু পাঠালে হবে না, সেখানে মন্তব্য দিতে হবে কেন ওই ওষুধটা আপনি সিলেক্ট করলেন, কোন দৃষ্টিভঙ্গিতে, কোন মায়েদের উপরে বেস করে, কিভাবে রেপার্টাইজেশন করেছেন, ম্যাথমেটিক্যাল কোন অংশ থেকে আপনি এই দৃষ্টিভঙ্গিটা পেলেন, এই বিস্তারিতভাবে আমাদের নোট লিখে পাঠাতে হবে। এইভাবে আপনারা, যেহেতু আপনারা নিজেরা কোনো কেস হিস্ট্রি পাঠাচ্ছেন না, আমাকে একটা মানে আমার নিজস্ব কেস রেকর্ড থেকে একটা নিয়ে আলোচনা করলাম। আর আপনারা যদি কেস হিস্ট্রি পাঠান তাহলে দুটো লাভ আপনাদের হয়। একটা হচ্ছে আপনার সেই পেশেন্টটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তার চিকিৎসা করতে পারছেন, তাকে ওষুধ দিতে পারছেন, তার রেজাল্টটা জানতে পারছেন, বুঝতে পারছেন, এবং তার পরবর্তী পর্যায়ে নেক্সট স্টেপে কি ওষুধ দেবেন সেই সমস্ত নিয়ে আলোচনা আমরা করতে পারি। তাতে আপনাদের মানে ম্যাটেরিয়া মেডিকাল দখলটা সমৃদ্ধ হবে, আপনার এলাকায় পরিচিতি বাড়বে, আপনার সেখানে যদি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার সেটা কাজে লাগবে। তা আপনারা যেহেতু কেউ কেস হিস্ট্রি পাঠাচ্ছেন না, আমিও আলোচনা করতে পারছি না। তা আশা করি প্রশ্ন করাতে অনেকে বলেছিল যে আমরা কেস টেকিংটা বুঝতে পারছি না, সেই জন্য আজকে আমি একটা ধরে ধরে একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে ধরে ধরে আলোচনা করলাম। ঠিক এইভাবে আপনারা কেস হিস্ট্রিগুলো লিখবেন। আবার রিপিট করছি কিভাবে কেস হিস্ট্রি লিখবেন। কেস হিস্ট্রির ফর্মুলাটা হচ্ছে, প্রথম হচ্ছে তার প্রেজেন্ট কমপ্লেন নিয়ে, প্রেজেন্ট কমপ্লেনগুলো যতগুলো প্রেজেন্ট কমপ্লেন আছে, একবারে রুগীরা অনেক সময় ভুলে যায়, এই জন্য আপনার আলাদা একটা মানে চ্যাপ্টার রাখতে হবে কেস টেকিং খাতার মধ্যে। সেখানে প্রেজেন্ট আগে হেডলাইন করে নেবেন, কেস টেকিং আমি প্রেজেন্ট কমপ্লেন এইটুকু লিখব। সেই প্রেজেন্ট কমপ্লেনের জায়গায় পেশেন্ট একবারে আপনার প্রেজেন্ট কমপ্লেন বলবে না, তা সুতরাং আপনাকে ওই প্রেজেন্ট কমপ্লেনগুলো লেখার সাথে সাথে আরেকটা জিনিস যেটা করতে হবে, সেই প্রেজেন্ট কমপ্লেনের মডালিটিটা লিখতে হবে। অর্থাৎ যে কষ্টগুলো, সেই কষ্টগুলো কিসে বাড়ে কিসে কমে, কখন বাড়ে কখন কমে, কোন সিজনে বাড়ে কোন সিজনে কমে, এইগুলো উল্লেখ করতে হবে। অর্থাৎ মডালিটিটা রাখতে হবে। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে এই সমস্ত সমস্যার জন্য কি কি চিকিৎসা করেছিল, কোন ধরনের চিকিৎসা করেছিল, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, ফিজিওথেরাপি, সেই ট্রিটমেন্ট ডান, যে ট্রিটমেন্টটা সে করেছে সেই ট্রিটমেন্টটাও উল্লেখ করতে হবে। তাহলে কেন এটা উল্লেখ করতে হবে? উল্লেখ করতে হবে এই জন্য যে আমরা বুঝতে পারবো, মোড অফ ট্রিটমেন্ট জানলে আমরা বুঝতে পারবো সেটা কিউরেটিভ ট্রিটমেন্ট হয়েছিল না প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয়েছিল। যদি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে থাকে বা হোমিওপ্যাথিক আন্ডার ট্রিটমেন্টে থাকে, সেখানেও একটা প্রশ্ন আছে, সেখানে প্রশ্ন করতে হবে সে কি ধরনের ওষুধ দিয়েছিল, একসঙ্গে 4-5টা ওষুধ দিয়েছিল, মাদার টিনচার দিয়েছিল, টনিক দিয়েছিল, তারপরে কোনো মলম দিয়েছিল, কোনো লোশন দিয়েছিল, এগুলো আমাদের নোট ডাউন করতে হবে। আর নোট ডাউন করলে আমরা বুঝতে পারবো তার মোড অফ ট্রিটমেন্ট, তার মানে হোমিওপ্যাথি হলেই তো হবে না, কি ধরনের হোমিওপ্যাথি, হ্যানিম্যানের পদ্ধতি হোমিওপ্যাথি না চোরাপ্যাথি না মিক্সোপ্যাথি না কোয়াকপ্যাথি,
হোমিওপ্যাথির মধ্যে তো অনেক ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আমরা তাহলে বুঝতে পারবো বা অবজার্ভ করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তার পাস্ট হিস্ট্রি, অতীতে কি কি অসুখ হয়েছিল, অতীতে কি কি অসুখ হয়েছিল সেগুলো যেমন লিখবো, তেমনি সেই রোগগুলো মডালিটি কি ছিল, সেই রোগগুলো কিসে বাড়তো, কিসে কমতো, কোন সিজনে বাড়তো, কোন সিজনে কমতো, এবং তাপে উত্তাপ ঠান্ডা বাড়া কমা, এই সমস্ত বিষয়গুলো আমাদের নোট ডাউন করতে হবে। তাহলে অতীতে যে সমস্ত, শুধু একটা রোগ হলেই হবে না, তার যত রকম রোগ ছিল সমস্তগুলো আমাদের উল্লেখ করতে হবে। আমরা কিন্তু এখানে দিয়েছি তার অতীতে কি কি রোগ হয়েছিল, পাস্ট হিস্ট্রি দিয়েছি, প্রেজেন্ট হিস্ট্রি, অনেকগুলো কমপ্লেন তার দিয়েছি, প্রেজেন্ট বর্তমানে তার যা যা অসুবিধা সেগুলো দিয়েছি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস রাখতে হবে, অর্থাৎ আমরা আগেও আলোচনা করেছি, আবার পরে কিছু নতুন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আবার পুনরায় বলছি, আমরা ফ্যামিলি হিস্ট্রিটা নেব। ফ্যামিলি হিস্ট্রি কিরকম নেব? ফ্যামিলি হিস্ট্রিটা নেব বোথ সাইড, প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল সাইড। প্যাটার্নাল সাইডটা কি? অর্থাৎ আমার বাবা, কাকা, জ্যাঠা, পিসি, তাদের কি কি রোগ ছিল, এবং বেশিরভাগ লোক কি কি, যারা মারা গেছে কি কি রোগে মারা গেছে, বা ঠাকুরদাদা, ঠাকুরমা, এই সমস্ত প্যাটার্নাল রিলেটেড যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের কি ধরনের রোগ তারা ভুগেছে সেটা আমাদের হিস্ট্রিটা নিতে হবে। আর কি প্যাটার্নাল গেল, এবার ম্যাটার্নাল সাইড। ম্যাটার্নাল সাইডে কাকে কাকে পাবো? মামা, মাসি, দাদু, দিদিমা, এই সমস্ত রিলেটেড যে সমস্ত আছে, অর্থাৎ বোথ প্যাটার্নাল সাইড অ্যান্ড ম্যাটার্নাল সাইডের যে সমস্ত পূর্বপুরুষ যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম মারাত্মক রোগ আছে কিনা, জেনেটিক রোগ আছে কিনা, এই সমস্ত হিস্ট্রিগুলো আমাদের নিতে হবে। আর এগুলো কেন আমরা নেব? এগুলো থেকে আমরা কি পাবো? অর্থাৎ মায়াজমটা পাবো। মায়াজমের নির্দেশটা পাবো, কোন মায়াজম তার বংশগতভাবে কোন মায়াজম রোল করছে। আমরা জানি যে মায়াজমটা বংশ পরাক্রমে চলে, জেনারেশন টু জেনারেশন মায়াজম কিন্তু রোল করে। আমরা অনেক সময় মানে কৌতুক করে বলি, কোন একটা জটিল রোগ নিয়ে যদি কেউ আসে, আমরা যখন জিজ্ঞেস করি তুমি এটা কতদিন থেকে ভুগছ, সে হয়তো বলবো ডাক্তার 10-12 বছর যাবৎ। আসলে সে ক্রনিক রোগটা কিন্তু 10-12 বছরের পুরনো নয়। তার ক্রনিক যে মায়াজম তার বাবার থেকে হতে পারে, তার ঠাকুরদাদা থেকে হতে পারে, জেনারেশন টু জেনারেশন এই ক্রনিক মায়াজমগুলো রোল করতে থাকে। তাহলে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে যেগুলো পাবো সেগুলো হচ্ছে তার টেন্ডেন্সি টু মায়াজম, কোন টেন্ডেন্সি রয়েছে, মায়াজমের কোন টেন্ডেন্সি তার মধ্যে প্রভাবিত হচ্ছে। এখানে মেয়েটির যে হিস্ট্রি আমরা বললাম, সেখানে মেয়েটির অ্যালার্জি, তাহলে ওর মারও কিন্তু স্কিন ডিজিজ আছে, ওর মারও কিন্তু অ্যালার্জি আছে। আপনারা যখন কেস হিস্ট্রি নেবেন দেখবেন যে অনেক কিছু ক্রনিক রোগগুলো যেগুলো সারতে চায় না চট করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখবেন যে সেখানে তার হয় প্যাটার্নাল সাইড কিংবা ম্যাটার্নাল সাইডে কিছু সমস্যা, সেম সমস্যা রয়ে গেছে।
তাহলে আমরা কেস হিস্ট্রিতে আমাদের নজর রাখতে হবে, প্রথম হচ্ছে তার প্রেজেন্ট কমপ্লেন, প্রেজেন্ট কমপ্লেন উইথ মডালিটি, প্রেজেন্ট কমপ্লেন উইথ মডালিটি। তার মডালিটি, মডালিটি কথা মানে হচ্ছে হ্রাস এবং বৃদ্ধি, কিসে বাড়ে কিসে কমে, উত্তাপে ঠান্ডায় বাড়ে কমে কিনা, কোন সিজনে বাড়ে কমে কিনা, বর্ষাকালে বেশি বাড়ে না বর্ষাকালে কম থাকে, শীতকালে বেশি বাড়ে না শীতকালে কম থাকে, গরমকালে বেশি বাড়ে না গরমকালে কম থাকে, ঠান্ডায় বাড়ে না ঠান্ডায় কম থাকে, গরমে বাড়ে না গরমে কম থাকে, 24 ঘন্টার মধ্যে সকাল দুপুর বিকেল রাত কোন সময়টা বেশি হয় সেটা আমাদের উল্লেখ রাখতে হবে। আর প্রেজেন্ট কমপ্লেনের পরে হচ্ছে পাস্ট কমপ্লেন, অতীতে সে কী কী রোগে ভুগেছে সে উইথ মডালিটি, সেখানেও আমার কিন্তু মডালিটি কথাটা রাখতে হবে, কিসে বাড়ে কিসে কমে, কোন সিজনে বাড়ে কোন সিজনে কমে, হ্যাঁ, দিনের বেলা বাড়ে না রাত্রিবেলা বাড়ে, দিনের বেলা কম থাকে না রাত্রিবেলা কম থাকে, এই যে মডালিটি, এই মডালিটিটা মানে উল্লেখ করতে হবে। সেই সঙ্গে আমাদের আরও একটা জিনিস উল্লেখ রাখতে হবে, ট্রিটমেন্ট ডান, কি ধরনের ট্রিটমেন্টটা করেছিল। তা রোগী তো বলতে পারবে না যে পেনিসিলিন দিয়েছিল না অ্যান্টিবায়োটিক দিয়েছিল, কি ওষুধ দিয়েছিল রোগী বলতে পারবে না, কিন্তু কি ধরনের ওষুধ দিয়েছিল সেটা রোগী বলতে পারবে। তাকে যদি অ্যালোপ্যাথি দিয়ে থাকে, অ্যালোপ্যাথি দিলে তার ইঞ্জেকশন দিয়েছিল না ট্যাবলেট দিয়েছিল না ক্যাপসুল দিয়েছিল, যদি হোমিওপ্যাথি দিয়ে থাকে একসঙ্গে কতগুলি ওষুধ দিয়েছিল, তার মানে মাদার টিচার সে হয়তো চেনে না, জিজ্ঞেস করতে হবে যে ওষুধটা খেয়েছেন সেটা মানে তেতো বা কোনো স্বাদ লাগে কিনা, না এমনি মিষ্টি মিষ্টি লাগে, সেটা দানা ওষুধ ছিল না জল ওষুধ ছিল, সেটা কি ঝাল লাগতো কিনা, ঝাল লাগলে বলবো যে অ্যালকোহল দেওয়া ছিল, স্পিড জাতীয় কিছু ছিল। তাই সেই ট্রিটমেন্ট ডানটা আমাদের উল্লেখ রাখতে হবে। আর কি উল্লেখ রাখতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে ওই বললাম বোথ প্যাটার্নাল সাইড অ্যান্ড ম্যাটার্নাল সাইড, এই সমস্ত সাইডগুলো তাদের কোনো রকম জেনিটাল রোগ ছিল কিনা বা জেনারেশন যে সমস্ত রোগ আছে কিনা বা কোনো ক্রনিক রোগ ছিল কিনা সেই সমস্তগুলো। বা আরেকটা জিনিস ভালো বোঝা যাবে সেটা হচ্ছে যে তার যে পূর্বপুরুষ যারা মারা গেছে তারা কি ধরনের রোগে মারা গেছে। এই মানুষ যখন মারা যায় তখন হয় তার একটা অন্তিম সময়, ডিজিজের একটা অন্তিম সময়, অর্থাৎ যে মায়াজমটাকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কি ধরনের মায়াজমে রোগীটা মারা গেছে, কোন মায়াজমটা রোল করেছিল। আমরা আগের জন্য একটু আলোচনা করেছিলাম যে আমরা দেখি অনেক সময় মানুষ সুইসাইড করে, তাহলে সুইসাইড করে তা এই সুইসাইডাল টেন্ডেন্সি কার মধ্যে রয়েছে, একটা রোল করে কোন মায়াজম রোল করে। অনেক সময় দেখা যায় বহু মানুষকে খুন করে, তাই সবাই তো মানুষকে খুন করতে পারে না। তাহলে ডিউ টু সিফিলিস্টিক মায়াজম, সিফিলিস্টিক মায়াজমের মধ্যে একটা ধ্বংসাত্মক টেন্ডেন্সি থাকার জন্য সিফিলিস্টিকের মায়াজমের রোগীরা সুইসাইড করে, সিফিলিস্টিক মায়াজমের রোগীরা মানুষ খুন করে। এগুলো হচ্ছে সিফিলিস্টিক মায়াজমের রোগী। আমরা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখি, তারা মুখে এক কথা বলে কাজে আরেক কথা বলে। আমি পার্টিকুলার কোনো বিশেষ দলের কথা বলছি না, সমস্ত রাজনৈতিক দলেরা কিন্তু দলের নেতারা তারা মুখে এক কথা বলে কাজে অন্য কাজ করে এবং তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।
তাহলে এবং তারা কিন্তু খুব কৌশলী লোক, জটিল মনের লোক। তাহলে এই যে জটিল মনের লোক কারা হয়? অল আর হচ্ছে সাইকোটিক মায়াজমের রোগী, অল আর সাইকোটিক মায়াজমের রোগী। আর আমরা জানি যে উইদাউট সোরা, সোরা ছাড়া কোনো মায়াজম প্রবেশ করতে পারে না। তাহলে সমস্ত কিছুর মধ্যেই সোরা আছে, সোরা মাস্ট, সোরা থাকবে, সোরার সঙ্গে সাইকোসিস থাকবে, সোরার সঙ্গে সিফিলিস থাকবে। আবার আমরা মায়াজম নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে নতুন একটা মায়াজম হোমিওপ্যাথ চিকিৎসকরা বলছেন, সেটা হচ্ছে মিক্সড মায়াজম। এই মিক্সড মায়াজমটা হচ্ছে সোরা আর সিফিলিস, সোরা সিফিলিস হচ্ছে মিক্সড মায়াজম। মিক্সড মায়াজমের ফলে হচ্ছে টিউবারকুলার মায়াজম সৃষ্টি হয়। আমরা ক্যান্সার রোগী দেখি, বিভিন্ন অর্গানে ক্যান্সার হয়, তাহলে সেই সমস্ত রোগীরা হচ্ছে অল আপ সিফিলিস্টিক মায়াজমের। অর্থাৎ ক্যান্সার কি করে? ক্যান্সারটা কি? ক্যান্সার শুধু কি সিফিলিস্টিক মায়াজমের? না। আমরা আগেও বলেছি যে সোরা ছাড়া কোনো মায়াজম আসতে পারে না, তাহলে সোরা মাস থাকবে। তাহলে ক্যান্সারটা কীরকম? যাদের ক্যান্সার সম্বন্ধে ধারণা আছে, যারা দিয়ে একটা ক্যান্সার রোগী দেখেছেন, দেখবেন যে যে কোনো অঙ্গে একটা অ্যাবনর্মাল গ্রোথ হয়। প্রথমে একটা অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেই গ্রোথটা কি হয়? সেই গ্রোথটা আস্তে আস্তে ডিস্ট্রাকশন হয়। ডিস্ট্রাকশন হলে সেই সেল টিস্যুগুলো ভেঙে ছড়িয়ে যায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মাদার অফ দ্য মায়াজম সোরা, ডিউ টু সোরা রোগ উৎপত্তি হচ্ছে, সোরার সঙ্গে অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে। অ্যাবনর্মাল গ্রোথ হলে তাকে আমরা বলি সাইকোসিস। অ্যাবনর্মাল গ্রোথ হলে তাকে আমরা বলি সাইকোসিস। এই সাইকোসিস যখন ভেঙে সেল টিস্যুগুলো ডিস্ট্রাকশন হয়, তখন তাকে বলা হয় সিফিলিস। তাহলে ক্যান্সারটা হচ্ছে সোরা সিফিলিস সাইকোসিসের মিক্সড মায়াজম, কম্বিনেশন অফ সোরা সিফিলিস অ্যান্ড সাইকোসিস। আর যার জন্য ক্যান্সারকে নিরাময় করতে কঠিন হয়ে যায়। বলে ক্যান্সার, যার হয়েছে ক্যান্সার তার নেই অ্যান্সার। তা এখন কিন্তু আমরা যদি ঠিকভাবে মায়াজম চিনে যদি আমরা ওষুধ দিতে পারি, ক্যান্সারে কিন্তু হোমিওপ্যাথিতে অ্যান্সার আছে। ক্যান্সারে অবশ্যই হোমিওপ্যাথিতে অ্যান্সার আছে। বহু ক্যান্সার রোগী ভালো হয় হোমিওপ্যাথিতে। কিন্তু আপনাকে মায়াজম চিনতে হবে। আর মায়াজম চিনতে গেলে প্রথম হচ্ছে আপনার হোমিও অর্গানন অফ মেডিসিন, হোমিও ফিলোসফি অ্যান্ড ক্রনিক ডিজিজ, এই সমস্ত বইগুলো পাঠ করতে হবে, তার মানে আয়ত্ত করতে হবে। তবেই কিন্তু আমরা এই ক্যান্সারের অ্যান্সারটা পাব। তা আজকে আমরা মূলত যে আলোচনাটা করলাম, সে আলোচনাটা হচ্ছে এভিলুয়েশন সিমটমসটা করতে হবে। আমি কিন্তু আজকে শুধু একটা মানে পেশেন্ট পিকচার দিলাম। এই পেশেন্ট পিকচারের সঙ্গে আপনারা ড্রাগ পিকচার মিলিয়ে সিমিলার মেডিসিন খুঁজে বের করবেন। এইটাই হচ্ছে আপনাদের মানে আগামী দিনের যে হোমওয়ার্ক বলুন আর যাই বলুন, সেই কাজটা হবে। আগামী রোববারে আপনারা আমাকে এই হোমওয়ার্কটা করে দেবেন। অর্থাৎ আপনার যে সিঙ্গেল মেডিসিন, সিলেক্টেড সিঙ্গেল মেডিসিনটা সিলেক্ট করে দেবেন। এবং শুধু একটা ওষুধই কিন্তু সিলেক্ট করতে হবে। সেই ওষুধটা হতে হবে মোর সিমিলার। আর প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা নোটস দেবেন যে কেন আপনি এই ওষুধটা সিলেকশন করলেন। আপনার
অ্যানালিসিসটা ব্যাখ্যা দিতে হবে। শুধু ওষুধ এক নজরে বললাম যে এটা সালফার কি বেলোডোনা ব্রাইনে অ্যালুমিনা কিংবা জিঙ্কা মেটালিকাম বলে দিলে হবে না, তার ব্যাখ্যাটাও দিতে হবে কেন আপনি এই মেডিসিনটা কোন কোন দৃষ্টিভঙ্গিতে আপনি এই মেডিসিনটা সিলেক্ট করেছেন, তার ব্যাখ্যা প্রপার ব্যাখ্যাটা দিতে হবে। এটা আগামী দিনে আপনাদের হোম টাস্ক থাকবে।